চলতি মাসে দ্বিতীয়বারের মতো বাড়ানো হয় এলপিজির দর। 212 টাকা থেকে বেড়ে 12 কেজি সিলিন্ডারের নতুন দাম 1940 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। যুক্তরাষ্ট্র সফর শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, জ্বালানির দাম বৃদ্ধির সাথে আইএমএফ এর ঋণের কোনো সম্পর্ক নেই, এমনকি এতে মূল্যস্ফীতি বাড়বে না। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন এবং একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম খান। আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। আমরা একটু প্রথমেই যদি আসতে চাই ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, আপনার কাছে জ্বালানি তেলের দাম গতকাল বেড়েছে, এলপিজির দাম আজকে আমরা দেখলাম বাড়ানো হলো। আপনার কাছে কি মনে হচ্ছে, সামনে কি আসলে দাম আরো বৃদ্ধি হবে? ধন্যবাদ আপনাকে। তো আন্তর্জাতিক এই যে আমাদের ক্রাইসিসে ইরান এবং ইসরায়েল ইউএসএ যে যুদ্ধ বা অয়েল ক্রাইসিস, অয়েল এনার্জি ক্রাইসিস, এই ক্রাইসিসটাকে বলা হয়েছে অয়েলের হিস্টোরিক্যাল যত বড় ধরনের যে সংকট বা ক্রাইসিস ছিল তার মধ্যে অন্যতম, বা এটাকে প্রধান হিসেবে চিন্তা করা যায়। তো সারা বিশ্বব্যাপী যে ক্রুড অয়েল বা অন্যান্য ন্যাচারাল গ্যাস বা এলএনজি বা কনডেন্সেট, সেগুলোর দাম বেড়েছে। কনসিকুয়েন্টলি সব জায়গায় বিভিন্ন দেশেই এই দাম তারা অ্যাডজাস্ট করেছে। আমাদের দেশের যে বিষয়টা যেটা হয়েছে, পলিটিক্যাল গভর্নমেন্ট স্বাভাবিকভাবে ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্টের কাছ থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা একটু বেশি থাকে, একইভাবে পলিটিক্যাল ইলেক্টেড গভর্নমেন্টের কমিটমেন্ট টু দ্য পিপল সেটাও বেশি থাকে। তো জনগণের স্বস্তি বা ভোগান্তি এইসব বিষয় চিন্তা করে সম্ভবত সরকার বাংলাদেশে অয়েল গ্যাস এইগুলোর প্রাইসগুলো তারা দীর্ঘদিন ধরে রেখেছিল। যদিও আমরা দেখতে পেরেছি এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে এলপিজির প্রাইস একাধিকবার বেড়েছে এবং ফার্নেস অয়েলের প্রাইস একাধিকবার বেড়েছে, কিন্তু আমাদের যে মূল ডিজেল, অকটেন, পেট্রোল, তো এটার প্রাইসটা এই প্রথম বাড়ানো হলো। এখন এটার কারণ কি? আচ্ছা, আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি, এই প্রাইসটা সঙ্গতিপূর্ণ কিনা, এই যে ইনক্রিজটা হলো। আমরা যদি এখনো দেখি আমাদের দেশ নেইবারিং 4টা কান্ট্রির সাথে যদি কম্পেয়ার করি, আমরা পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, আমি যদি র্যাঙ্ক করি, আমাদের যে পার্সেন্টেজ অফ ইনক্রিজ এই দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে হচ্ছে পাকিস্তান, অর্থাৎ মূল্য সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে পাকিস্তানে, এরপর শ্রীলঙ্কা, বাংলাদেশ, তারপর হচ্ছে ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে লো এবং বাংলাদেশ হচ্ছে তার চেয়ে একটু উপরে। তো আমার মনে হয় এটা হচ্ছে যে ভর্তুকি, কারণ আমরা একটা তথ্য দেখেছি কিছুদিন আগে যেটা প্রকাশ করা হয়েছে, ডিজেলের প্রকৃত মূল্য 155 টাকা হয়, কিন্তু সেটা সরকার করেছে 100 টাকা। তো অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রতি লিটার ডিজেলের মধ্যে সরকারের ভর্তুকি হচ্ছে 55 টাকা। আরেকটা ডেটা দেখেছি, জ্বালানি খাতে বা এনার্জি সেক্টরে সরকার প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। তো এগুলোর একটা হিউজ কিউমুলেটিভ ইম্প্যাক্ট কিন্তু অলরেডি সরকার সেটা চাপে আছে। তো এখন এই মুহূর্তে কিন্তু অনিশ্চয়তা, এই যুদ্ধটা কোন দিক যাবে, কবে শেষ হবে, হ্যাঁ 45 ডেজ অলরেডি হয়ে গিয়েছে এবং এটা কবে শেষ হবে এর কোনো গুড রিলায়েবল ইন্ডিকেটরস আমরা দেখতে পাচ্ছি না। অপরদিকে কিন্তু সরকারের একটা ভর্তুকির চাপ আছে, সরকারের সাথে ইন্টারন্যাশনাল ফান্ডিং এজেন্সির একটা রিলেশন থাকে, তাদের কাছ থেকে ঋণের একটা বিষয় আছে, আর এই ভর্তুকি বিষয়টা নিয়ে কিন্তু আন্তর্জাতিক যে ফান্ডিং এজেন্সি আছে তাদের একটা নেতিবাচক বিষয় আছে। তো সার্বিক বিষয় চিন্তা করেই যে অ্যাডজাস্টমেন্টটা করেছে এটা স্টিল মডারেট পর্যায়ে। এটার পেছনে কারণ হচ্ছে ভর্তুকি কমানো। কিন্তু আসলে কি ভর্তুকি কমবে? আমরা আমরা অ্যাডজাস্টমেন্টের কথা বলছিলাম। ডক্টর মোহাম্মদ আজম খান, আপনি আমাদের সাথে আছেন। মূল্যস্ফীতি বাড়তেও পারে, কমতেও পারে ঘটনার পর, এমন একটি কথা শোনা যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশে কোনো কিছুর যখন দাম বৃদ্ধি হয় এবং যখন তেলের দাম আরও বৃদ্ধি হয়, এর মধ্যে আমরা দেখেছি যে গণপরিবহনের ভাড়া সেটি কিছুটা বেড়ে গেছে। উবারে যারা চালান তারা বলছেন তাদের একটি নির্দিষ্ট অ্যামাউন্ট করে দেওয়া, সেই অ্যামাউন্ট চিন্তা করলে আগের থেকে আরেকটু বেশি আসলে তারা চান। সব কিছু মিলে তো এটার প্রভাব দিন শেষে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরও পড়বে। আপনার কাছে কি মনে হয়?
ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। পেট্রোলিয়াম এমন একটি পণ্য যেটা আমাদের বাংলাদেশে বলা চলে অলমোস্ট ম্যাক্সিমামই আমরা বিদেশ থেকে আমদানি করতে হয়। পেট্রোলিয়াম গুডসের দাম বেড়ে যাওয়া মানে হলো অর্থনীতির প্রতিটি পণ্যের দাম, প্রতিটি দ্রব্যের দাম, প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পাওয়া। অর্থাৎ এই পেট্রোল দিয়েই আমাদের হুইল, যেটা চাকা যেটা ঘোরে, অর্থাৎ অর্থনীতির রূপক অর্থে নয়, যে চাকা অর্থাৎ গাড়ি ঘোড়া মেশিনারিজ, এই চাকা ঘোরাতে গেলে আমাদের পেট্রোলিয়াম লাগে। তো এখন আপনি যেটা বলেছেন যে মূল্যস্ফীতি বা দ্রব্যের দামগুলো বেড়ে যাবে, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বিশেষ করে আমাদের যে কৃষি পণ্য, বিশেষ করে বোরো, এখন সিজনটা কিন্তু বোরো সিজন। এখন আমাদের এই বোরো সিজনের পানি দেওয়ার যে উৎস, সেটা কিন্তু মূলত নির্ভর করে হচ্ছে আপনার এই তেলের উপর, পেট্রোলিয়ামের উপর। পাশাপাশি যারা বিদ্যুৎ তৈরি হয় এই ফার্নেস অয়েল দিয়ে, সে বিদ্যুৎ দিয়েও অনেক ক্ষেত্রে আমরা শেষ কাজটা চালিয়ে যাই, তার আলটিমেটলি ওই পেট্রোলের উপরেই এটা প্রেসার পড়ে। এরপরে আপনার ট্রান্সপোর্টেশন যে কাজ কর্ম যেটা হচ্ছে, এগুলোর পিছনেও রয়েছে আমাদের পেট্রোলিয়াম গুডসের কন্ট্রিবিউশন। সো প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যাবে, ইনফ্লেশন সেটা হবেই। এখন এটা অনিবার্যভাবেই হবে। আর এর পিছনে আমার যেটা বলতে চাই আমি, এটা অনেকে আমরা পত্রপত্রিকায় দেখছি যে এ সরকারের ব্যর্থতা, সরকার প্রথম আসলো, সরকার এসে এরকম। এখানে আমার মনে হয় ব্যাপারটি একটু গুরুত্ব দিয়ে বোঝা উচিত আর কি। এরকম ঢালাও ভাবে সরকারকে ব্লেম দেওয়াটা ঠিক হবে না। কারণ আমরা দেখেছি 1922 সালে, 2022 সালে 40-45% হারে বৃদ্ধি করা হয়েছিল পেট্রোলিয়াম গুডসের দাম প্রকারভেদে। এখানে সেখানে 10-15% বৃদ্ধি পেয়েছে। আর এরকম একটা মধ্যপ্রাচ্যে যে সংকটটি তৈরি হয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের এই ইসরায়েলি রাষ্ট্রের কারণে, সেটার যে ধাক্কাটা বাংলাদেশ কিন্তু এতদিন অত্যন্ত সুন্দরভাবেই সেটা ট্যাকেল দিয়ে আসছিল। ওই যে আমাদের বুয়েটের স্যার বললেন যে আমাদের ভর্তুকি কত আর দেওয়া যাবে, এই নতুন অর্থনীতি, তারও ভিতরে আমাদের এই আরেকটি চাপ আমরা সরকারকে ভালোই অনুভব করছে, এই যে পে স্কেলটা দেওয়ার ব্যাপারে। সো সরকারকে এদিকেও একটা সরকার আর্থিকভাবে বিপদে আছে। এর পাশে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের গত দীর্ঘ সময় যে সরকার পরিচালিত ছিল, গত সরকার আর্থিকভাবে কিন্তু তাদের খুব একটা ভালো অবস্থায় রেখে যায় নাই। তাই ভর্তুকির যে বোঝাটা, এটা দীর্ঘদিন টিকিয়ে রাখবার জন্য ওই সরকার এসে সক্ষমতা হারিয়েছে। এটার পিছনে গত সরকারের যে আর্থিক দুর্নীতি, ব্যাংকগুলো লুটপাট, এগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী। বিশেষ করে মানি লন্ডারিং, আমাদের দেশ থেকে অনেক অর্থ দেশের বাইরে চলে গিয়েছে। তারপরে আপনার ব্যাংকগুলোকে শূন্য করা হয়েছে। তারপরে এই যে শেয়ার মার্কেট পরপর 2বার ধস নেমে এনেছিল। অর্থাৎ সাধারণ মানুষের যা অর্থ, সেটা কিন্তু নাই বললেই চলে। এরকম পর্যায়ে সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে, আমার মনে হয় সাধারণ মানুষের কিছুটা কষ্ট হলেও এছাড়া সরকারের হাতে কোনো বিকল্প, কোনো রাস্তা খোলা আছে বলে আমার মনে হয় না আর কি। আর এটা বাস্তবতা, এটা ওয়ার্ল্ড ইকোনমির যে ক্রাইসিস চলছে, বিশেষ করে পেট্রোলিয়াম, সে তুলনায় আমি আবারও বলছি, বাংলাদেশের পেট্রোলিয়ামের দাম কিন্তু অনেকটা সহনীয় পর্যায়ে আছে। স্যার বললেন ভারতের এবং আমাদের কাছাকাছি, ভারত অলমোস্ট ওই রকমই 10-11-12% বাড়িয়েছে তারা পেট্রোলিয়াম। কিন্তু আমরা আসলে বরাবরই দেখি যে হয়তো পরিসংখ্যানটি কাছাকাছি অন্যদের সাথে হলেও আমাদের যে অসাধু ব্যবসায়ীরা আছে তারা মজুত করেন। এবং কেউ কেউ বলছিলেন, ইকবাল হোসেন আপনার কাছে প্রশ্নটি, সেটি হচ্ছে যে এই যে দাম সামনে বাড়বে, এটা অনেক ব্যবসায়ীরা জানতেন, অনেক মজুতকারীরা জানতেন, তারা অপেক্ষাই করছিলেন যে সামনে একটু বাড়লে তখন হচ্ছে তারা আবার নতুন দামে বিক্রি করবেন, এবং নতুন দামে বিক্রি করার পর কিছুদিন পরে আবার হয়তো দাম বাড়ানোর তাদের একটি সুযোগ চলে আসতে পারে, তাই তারা আরও মজুত করছেন। কারণ আপনি কিছু লক্ষ্য করবেন, এই দাম বাড়ানোর আগে যে ধরনের ক্রাইসিস আমরা দেখেছি পেট্রোল পাম্পগুলোতে, দাম বাড়ার পর সেটি যেন আরও অনেক বেশি বেড়ে গেছে। সাধারণ মানুষ যেখানে বলতে বাধ্য হচ্ছে যে দাম বাড়িয়েছে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেন
তেলটি ঠিক মতো পাই, আমাদের যেন দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে না হয়। এই বিষয়টা, এই ব্যবস্থাপনাটা আসলে কিভাবে নিরসন করা যাবে আপনার কাছে কি মনে হয়? না, আসলে এখানে আমি একটু বলতে চাচ্ছি, সরকার এখন একটা রিজার্ভ, কিছুদিন আগে মন্ত্রী মহোদয় যেটা বলেছেন, ইতিহাসের একটা উল্লেখযোগ্য পরিমাণ তাদের কাছে মজুদ আছে। এটা কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ, এটা রাখতে হবে। সরকারের কাছে মজুদ আছে, এটা থাকতে পারে, কিন্তু সরবরাহ তারা ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে কি পরিমাণ দিচ্ছে, হ্যাঁ, এটা কন্ট্রোল, এটা নিয়ন্ত্রিত হতে হবে। আগে যেটা ছিল, আমি বারবার যেটা বলেছি, অনেক মজুদ এবং প্যানিক বাইং হয়েছে। তার কারণে প্রায় দেখবেন আমাদের যে প্রাইভেট কারগুলো বা হচ্ছে আপনার যে বাইকগুলো আছে, সেগুলোর ট্যাঙ্ক কিন্তু সবার রিজার্ভ ফুল ছিল, এবং ওগুলো কিন্তু আননেসেসারি পারচেস ছিল। সবাই একটা প্যানিক বাইং, এটা সবাই স্টোরেজ রাখতে চেয়েছে। এখন বর্তমানে যে আপনার প্রাইসটা বৃদ্ধি করা, এটাও একটা কৌশল। আমাদের কিন্তু সাশ্রয়ী, প্রতি লিটারে হচ্ছে ভর্তুকি দিতে হয়। এই ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা অংশ হচ্ছে আপনার সাশ্রয়ী করা, ব্যবহার কমাতে হবেই। যত ব্যবহার কম হবে, তত সরকারের উপর ভর্তুকির চাপ কম পড়বে। এখন এই যে এটাও কিন্তু একটা কৌশল, দাম বৃদ্ধি করে অন্যকে বলা হচ্ছে আপনারা একটু কম ব্যবহার করুন। এখন এটার ইম্প্যাক্ট আসতে কয়েকটা দিন সময় লাগবে। আমার মনে হয়, আমার পার্সোনাল অ্যানালিসিস যেটা, এটা কয়েকদিনের মধ্যে এই চিত্রটা একটু স্বস্তিকর হবে। কারণ যেহেতু পার ইউনিটে সরকার দাম বাড়িয়েছে, তো সরকারের হাতে কিন্তু, আমি যদি আগের পর্যায়ে তারা ভর্তুকি দেয়, তাহলে কিন্তু এখন একটু সরবরাহ, সাপ্লাই করার ফ্রিডমটা তাদের বেড়ে গেছে। সরকার যদি কিছুটা সাপ্লাই বাড়ায় এবং যারা কনজিউমার আছে তারা যদি আননেসেসারি যে পারচেসটা না করে, স্টোরেজটা না করে, তাহলে চিত্রটা ইমপ্রুভ হওয়া খুব স্বাভাবিক। এবং আমার দৃঢ় বিশ্বাস সামনে কয়েকটা দিনের মধ্যে এরকম কিছু হবে। এর মধ্যে এলপিজির দামও তো বাড়লো, মানে আপনার কাছে কি মনে হচ্ছে, সেটা কি এখন বাড়ানোটা দরকার ছিল নাকি আরো কিছুদিন পরে চিন্তা ভাবনা করা যেতে পারে? এলপিজি বিষয়টা হচ্ছে, এলপিজি এবং ফার্নেস অয়েল, এগুলার প্রাইস কিন্তু, এলপিজি কিন্তু সরকার খুব কম পরিমাণ বাজারে ছাড়ে, এবং এলপিজির বাজারটা যতটুকু আমি জানি সেটা হচ্ছে মূলত প্রাইভেট সেক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন সরকারের একটা স্ট্র্যাটেজি আছে ভর্তুকি দেয়া, কিন্তু প্রাইভেট সেক্টর তো ভর্তুকি দিয়ে সার্ভাইভ করতে পারবে না। এলপিজির প্রাইসটা হয় শুনানির মাধ্যমে, যেমন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে, ওখানে এলপিজি সেলার যারা আছে তারা থাকবে, ওখানে নাগরিকদের পক্ষ থেকে থাকবে, পলিসিনিকেরা থাকবে, সার্বিকভাবে শুনানি হয়ে একটা প্রাইস নির্ধারিত হয়। ওখানে যেহেতু প্রাইভেট সেক্টরে আপনার ভর্তুকি দেওয়ার সুযোগ নেই, স্বাভাবিকভাবে খুব দ্রুত কিন্তু সর্বপ্রথম কিন্তু আমাদের দেশে এলপিজির প্রাইসটা বেড়ে গিয়েছে। তারপর হচ্ছে ফার্নেস অয়েল, সেটাও একটা শুনানির মাধ্যমে। আর অয়েল গ্যাসের বা অয়েলের প্রাইসটা সরকার, বিশেষ করে বিপিসি এবং মন্ত্রণালয়, তাদের একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের মাধ্যমে তারা এটাই করে থাকে। এখন এই কারণে হচ্ছে, আমি একটু যেটা বলতে চাচ্ছি, আপনার আমাদের যে এই যে প্রাইসটা ইনক্রিজ হলো, আমার সহ আলোচক উনি যথার্থই বলেছেন, এটার একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট ইকোনমিতে হবে। এটা হচ্ছে ইনফ্লেশনটা বেড়ে যাওয়ার একটা সুযোগ আছে। আমরা কিন্তু দেখেছি এলপিজি এবং ফার্নেস অয়েলের দাম বাড়ার সাথে সাথে ইতিমধ্যেই এই যে আজকে যে আপনার অয়েলের দাম বাড়ানো হলো, এর আগে কিন্তু বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে দামটা কিছুটা বেড়ে গিয়েছে। তার মূল কারণ ছিল এলপিজি এবং হচ্ছে ফার্নেস অয়েলের প্রাইস বৃদ্ধি পাওয়া। তো এখন কিছু বৃদ্ধি পাবে, এটা কোনো উপায় নাই এটা কি করার, কিন্তু আননেসেসারি, অস্বাভাবিকভাবে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায়, এটি আসলে সবসময় হচ্ছে আলোচনায় থাকে। ডক্টর মোহাম্মদ আজম খান, আপনার কাছে এসো শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই যে অস্বাভাবিকভাবে, অপ্রয়োজনীয়ভাবে যাতে দ্রব্যমূল্য না বাড়ে, মনিটরিং এর কথা বা সরকারের অভিযানের বিষয়টা আমরা কম বেশি তো দেখি। আপনার কাছে কি মনে হয় যে এতটুকু করলেই কি যথেষ্ট এখনো, কারণ পরিস্থিতি তো এখন আসলে স্বাভাবিক নয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটা জিনিস আপনি খেয়াল করবেন, আমরা জাতিগতভাবে আমাদের যে জাতীয় মেন্টালিটি, স্বভাব যেটা, সেটা হচ্ছে এই যে প্যানিকে কান দেওয়া, কিংবা ওই যে
কাকে কান নিয়ে গেছে ওই কানের পিছনে চিলে কান নিয়ে দৌড়ানো। গেছে, আরো সেই প্রবাদে আবার বিশ্বাসী। আবার যদি বলি আপনার যে ওই মানে যেমন রোজা রমজানের সময় এক লেবুর দাম যখন আমাদের 5 গুণ 6 গুণ দামে, বেগুন এই সমস্ত জিনিসের দাম রোজার মধ্যে প্রচন্ড ভাবে বেড়ে যায়। তাই আমাদের মধ্যে জাতিগতভাবে আমাদের একটা বদ অভ্যাস, একটা বদ কালচার কাজ করে, যে কোনো কিছুতে আমরা অস্বাভাবিক লাভ করতে আমরা খুব উৎসাহিত বোধ করি। এটা আমি দেখেছি, এটা আমাদের নেচারে পরিণত হয়েছে। যে কোনো সামান্য একটি ব্যাপার হলেই আমরা যেন এখান থেকে প্রচন্ড লাভ করবো, 2 গুণ 3 গুণ, অমানবিক অস্বাভাবিক ভাবে সেটা আমাদের মজ্জাগত একটা ব্যাপার হয়েছে। আর এরকম একটা ওয়ার্ল্ড ক্রাইসিসে যারা তেলের ব্যবসায়ী আছেন, তারা যে চুপি চুপি বসে থাকবেন বা জাতির জন্য তারা দাম মানে স্যাক্রিফাইস করে দাম বাড়াবেন না, এটা ভাববার কোনো কারণ নাই। এই সমস্ত সুবিধাভোগী ব্যবসায়ী, এই সমস্ত অসাধু ব্যবসায়ী, এনাদের মেকানিজম তারা অলওয়েজ তারা চালু রাখবেন। এবং এখানে আপনি যেটা বলতে, সরকারের মনিটর এখানে অত্যন্ত দুর্বল। আর দুর্বল না হয়ে বাস্তবিক কারণে এতগুলি প্রতিষ্ঠানকে সরকার কতজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন, কতজন পুলিশ নিয়োগ করবেন, সেই জনবল আমাদের আছে? যদি আমরা নীতিগতভাবে, আমাদের জাতিগতভাবে যদি সেটাই আমরা আসলে গিয়ে দাঁড়াচ্ছে, নীতিগতভাবে যদি আসলে আমরা নিজেদের পরিবর্তন না করি, তাহলে আসলে সরকারের এই অভিযান অথবা মনিটরিং করেও কোনো আসলে সুফল সাধারণ মানুষ পাবে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, হয়তো আগামীতে আবারও কথা হবে, আজকে সময় দিয়েছেন। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।